সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, স্বাগত। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিন সেনামন্ত্রী ফের ট্রাম্পের ট্যারিফ তাণ্ডব, মিডিয়াকে হুমকি, গণতন্ত্রের পরিপন্থী। সমকাল যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে আবার অস্বস্তি, মাঠে নামিয়ে আমার মায়ের জন্য, দেশের জন্য। মানবজমিন ডেঙ্গু আতঙ্কের জনপদ, মার্কিন শুল্ক নিয়ে দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশের। কালবেলা ফার্স্টের অর্ধশত ক্যাডার কর্মকর্তা তৈরি, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে। আমার দেশ রাতের ভোটে 208 কুশী লাপাত্তা, অবাধ সুষ্ঠু নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ। কালের কণ্ঠ, ট্রাম্প শুল্কে রপ্তানিতে খাড়ার ঘা, মিডিয়াকে হুমকি, গণতন্ত্রের পরিপন্থী। সময়ের আলো শেষে এসে দৌড়ঝাঁপ, উদ্বেগ, নির্বাচনের সংশয় কতটা কেটেছে। দিনকাল, নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না। সিসি সাবেক আমলা ও বিচারকের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল। করাতোয়া ট্রাম্পের 35% শুল্কারোপ, কয়েক জেলায় বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি। শুল্ক, জি, মার্কিন শুল্ক নিয়েই কিন্তু সব খবর এবং অস্বস্তি বেড়েছে বাংলাদেশের। আপনি কিভাবে দেখছেন? একজন বাংলাদেশি হিসাবে এটা আমি যথেষ্ট শঙ্কিত বলবো, চিন্তিত না, কারণ চিন্তার সময় পার হয়ে গেছে। চিন্তার জন্য আমাদের ওই 3 মাস দিয়েছিল। কারণ আপনার মনে আছে, আপনার প্রোগ্রামে আসছিলাম যখন, যে এপ্রিল 2 তারিখে যখন ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফটা ইম্পোজ করেছিল, এবং তখন 3 মাসে একটা মোরেটোরিয়ামও দিয়েছিল, যে তখন কিন্তু আমাদের ট্যারিফ হচ্ছে যেখানে গুণে যেটা বলেছে 37% হবে, আর যতদিন 37% ট্যারিফ না হয় তখন 10% একটা বেসলাইন ট্যারিফ ছিল। এবং এই থ্রেটের এই হুমকির এখানে হচ্ছে বাংলাদেশ সরকারের এখানে অপারেট করতে হয়েছিল। তো প্রথম দিকে বাংলাদেশি সরকার, আমরা মনে রাখি, আমাদের এখান থেকে বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছে। তো আগের যে 100টা বোধহয় শুল্ক, যেখানে হচ্ছে শূন্য শুল্কর এখানে পণ্য ছিল, তার সাথে 190টা এখানে হচ্ছে পণ্য ওরা হচ্ছে ওটা অ্যাড করেছে। 190 ট্যারিফ লাইন যেটাকে বলে আমাদের অর্থনীতির ভাষায়। এবং বলা হয়েছিল যে এখানে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি করে হচ্ছে আমরা ওদের জেনেটিক্যালি মডিফাইড কটন আমরা আমদানি করব, আমরা ওদের কাছ থেকে এরোপ্লেন বা ইত্যাদি যন্ত্রপাতি এখানে হচ্ছে আমদানি করব, আমরা কয়লা আমদানি করব। বলে রাখি যে বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন বৃহৎ হচ্ছে যে তুলা আমদানিকারীর মধ্যে একটা দেশ, কেননা এটা আমাদের রেডিমেড গার্মেন্টসের কাঁচামাল। এবং তার সাথে সাথে বলা হয়েছিল যে ইউএসটিআর, যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ যে আছে, ইউএস ব্যবসা প্রতিনিধি, যে বাণিজ্য প্রতিনিধিদের সাথে আমাদের এখানে হচ্ছে যে আমরা যথাযথভাবে ওদের সাথে নেগোশিয়েট করব। এবং সময় সময় আমাদেরকে যে ধারণা দেওয়া হয়েছিল, যে পেপার থেকে, মিডিয়া থেকে বলা হচ্ছে যে আমরা আশা করতে পারি যে এই 37% থেকে যে এখানে শুল্ক যেটা আছে, এটা অন্তত 20% এটা নেমে আসতে পারে। এটাই ছিল এক্সপেকটেশন। কিন্তু এবং কেন যুক্তরাষ্ট্রের বাজারটা আমাদের জন্য খুবই দরকারি, এটাও আগে বলে নিই। যুক্তরাষ্ট্র তো হচ্ছে যে সর্ববৃহৎ অর্থনীতি, বিগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, সর্ববৃহৎ আমদানিকারী, সর্ববৃহৎ রপ্তানিকারী। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে সর্ববৃহৎ হচ্ছে রপ্তানির বাজার। এবং হচ্ছে আমরা হচ্ছে আগের বছর, যে আর্থিক বছর 2024 সালে আমরা হচ্ছে $8.4 বিলিয়ন রপ্তানি করেছে, যুক্তরাষ্ট্রে $2.2 বিলিয়ন আমদানি করেছে, এবং $6.2 বিলিয়ন আমাদের এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে ট্রেড সারপ্লাস করেছে। কিন্তু যেটা যুক্তরাষ্ট্রের চোখে যেটা হচ্ছে যে এটা একটা বিশাল বড় পাপ, এই $6.2 বিলিয়ন যেখানে এই যে ব্যবসার ঘাটতিটা আছে, এটার জন্য আমাদের উপর শুল্কটা এখানে ওরা আরোপ করেছে। এবং ওরা বলেছে যে আমাদের বাংলাদেশে এখানে যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আমরা নানান ধরনের এখানে হচ্ছে শুল্ক আরোপ করি, যেটা ট্যারিফ, শুল্ক বহির্ভূত প্রতিবন্ধকতা, মানে নন ট্যারিফ ব্যারিয়ারও আমরা হচ্ছে এখানে ইম্পোজ করি। এবং আমাদের একটা এখানে হচ্ছে যে প্রোটেকশনিস্ট একটা মনোভাব, যে আমাদের দেশীয় পণ্যগুলোকে আমরা হচ্ছে বাড়তি সুযোগ সুবিধা দিব, এটাকে হচ্ছে ওরা বলে হচ্ছে আনফেয়ার কম্পিটিশনের একটা অংশ। এটা হচ্ছে পুরানো কনটেক্সটটা বলে দিলাম। এবং এর মধ্যে আমাদের 95% হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস আমাদের এখানে। কিন্তু এখন দেখুন, আমরা আগে থেকে কিন্তু 16% মতো ট্যারিফ দিচ্ছিলাম,
এবং আগের বছর আমরা $1.22 বিলিয়ন হচ্ছে আমরা শুল্ক এখানে পে করেছি আমরা, মানে যে আমাদের যুক্তরাষ্ট্রের এখানে যারা রিটেলার যারা এখান থেকে অর্ডার করে। এবং আমরা কিন্তু বেসিক এবং হচ্ছে মিডিয়াম এন্ডের হচ্ছে ফ্যাব্রিকগুলো প্রডিউস করি, যেগুলো হচ্ছে যে আমাদের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের দক্ষ শ্রমিক, এবং কম্পারেটিভলি আমরা হচ্ছে ওদেরকে এখানে হচ্ছে যে স্যালারিটা যেটা দিই এটা হচ্ছে অন্যান্য দেশের তুলনায়, যেমন ভারত, ভিয়েতনাম ইত্যাদি যথেষ্ট কম, এবং হচ্ছে আমাদের ওই ক্যাপাসিটিটা আছে প্রোডাকশন স্কেল আপ করার জন্য, এবং আমরা বাল্ক অর্ডার আমরা কম্পিটিটিভ প্রাইসে আমরা এটা অফার করতে পারি। এই জন্য আমরা যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারী, এবং আগের বছরে আমরা দেখেছি হচ্ছে সারা বিশ্বে আমরা দ্বিতীয় বৃহত্তম হচ্ছে রেডিমেড গার্মেন্টস রপ্তানিকারী, প্রায় $38.4 বিলিয়ন মতো রপ্তানি করেছি। এখন প্রশ্নটা আছে সরকারের থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল নাকি না, এবং এই ব্যবস্থাটা এবং এই পদক্ষেপগুলো কি যথাযথ কাজ দিয়েছে নাকি না, বা কোনো কি ত্রুটি বিচ্যুতি থেকেছে নাকি না। এখন সরকার থেকে প্রথমে একটা ধারণা করা হয়েছিল যে আমরা হচ্ছে ওদেরকে অনেকগুলো জায়গায় হচ্ছে শূন্য শুল্ক আমরা অফার করবো, কিন্তু এটাও আবার একটা সাংঘর্ষিক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার এখানে যে মোস্ট ফেভার্ড নেশন যেখানে প্রেফারেন্স, খুব সহজভাবে দর্শকদের বুঝিয়ে দিই, আপনি একজনের জন্য যদি আপনার ব্যবসা পার্টনারকে যদি আপনি শুল্ক কমান, অন্য পার্টনারকেও কিন্তু আনুপাতিক হারে ওই শুল্কটা কমাতে হবে, নাহলে হচ্ছে আপনি WTO এখানে নিয়মের মধ্যে বেড়াজালের মধ্যে পড়ে যাবেন, এবং আপনি অবভিয়াসলি ফাইন হবেন বা পানিশমেন্ট আসবে। এখন সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এখন হচ্ছে যে USA ফার্স্ট, যুক্তরাষ্ট্র সবার আগে, এবং যেটাকে বলা হয় ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি, এবং এখানে কিন্তু অর্থনীতি বা ব্যবসার লজিকের চেয়ে বেশি কিন্তু US স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যেটা আছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য কিন্তু ওরা অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে অর্থনীতির যে আপনার যে কমন সেন্স বা সাধারণ জ্ঞানটাকে কিন্তু ওরা এটাকে ইগনোর করছে। আমি আপনাকে প্রমাণ দিই এখানে। এক হচ্ছে যদি দেখুন আমরা বলছি যে $6.2 বিলিয়ন হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে ব্যবসার ঘাটতি আছে, বাণিজ্য ঘাটতি বাংলাদেশের সাথে, কিন্তু ওরা আমাদের সাথে যখন আমরা 3 মাস নেগোসিয়েশন করার পর ওরা যখন আমাদের শেষ পর্যন্ত আমাদের শুল্কটা যেটা অফার করলো, এটা হচ্ছে আমাদের 2% কমেছে, 37% থেকে 35%। কিন্তু আপনি যদি যে চিঠিটা দেখবেন যে ডক্টর ইউনূসের অফিসে, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, ওনার কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠিটা আসে, বলছে অ্যাপার্ট মানে 35% ট্যারিফ অ্যাপার্ট ফ্রম সেক্টরাল ট্যারিফ। সেক্টরাল ট্যারিফ কিন্তু অলরেডি 16% আছে, তো 16% সাথে যদি আপনি 35% দেন, তার মানে আমাদের রেডিমেড গার্মেন্টসের এখানে হচ্ছে যে আমরা যে এখানে রপ্তানি করবো, আমরা 51% হচ্ছে এটা শুল্ক আমরা দেখছি। কিন্তু ভিয়েতনাম যদি দেখেন, ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রে কিন্তু $125 বিলিয়ন ঘাটতি, কিন্তু এবং ভিয়েতনামের উপর কিন্তু 45% ট্যারিফ দিয়েছিল, ওটার নামিয়ে কিন্তু ওরা করে দিয়েছে 20%। একদমই অস্বাভাবিক না? তার মানে বাংলাদেশে যদি আপনার ট্যারিফের অ্যামাউন্টে যদি এতটা কম হয়, মানে আপনার যদি ব্যবসা ঘাটতি এতটা কম হয়, তো আমাদের ট্যারিফ আরো কমানো উচিত ছিল। এবং 2 নম্বর হচ্ছে আপনি যদি দেখেন, আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, ভিয়েতনাম হয়তো যুক্তরাষ্ট্রের কৌশলগত কারণে ওরা হচ্ছে ওদের প্রাধান্য বেশি পায়, কেন ওরা হচ্ছে যে মালাক্কা স্ট্রেটের কাছাকাছি চীনকে কাবু করার জন্য ভিয়েতনামকে কাছে টানছে, খুব ভালো কথা। মিয়ানমার বা বার্মা, যেটা আমাদের পশ্চিমা কূটনীতিবিদ বন্ধুরা পছন্দ বলেন এই নামে বলতে, তাদের তো বেসিক্যালি ওদের কিন্তু সরকার নেই, নেপেডোতে এখানে টাটমাডা বা হচ্ছে মিলিটারি জান্তা আছে, কিন্তু এর বাইরে কিন্তু সব এথনিক আর্ম অর্গানাইজেশন আছে। এমনকি ওদেরও 44% 44% ট্যারিফ থেকে 40% নিয়েছে, ওদের কিন্তু 4% কিন্তু শুল্ক কমেছে। তো বাংলাদেশের আমি এখন বাংলাদেশি নাগরিক হিসাবে, বাংলাদেশি করদাতা হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমি বলবো, তো আমরা যে 3 মাস যে আমাদের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ এখানে গেলেন, কিছু জুমে কথা বলেছেন, কিছু হচ্ছে ওরা সরাসরি গেছেন, আমার মনে হয় ওয়াশিংটন ডিসিতে এখন বোধহয় আমাদের কমার্স অ্যাডভাইজার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনারা সবাই গেছেন, এবং এই সামনে মানে আজকেই বোধহয় 9 তারিখে আরেকটা মিটিং হওয়ার কথা। তো এই যে 3 মাস যে আমরা ইন্টারঅ্যাকশন করলাম, এনগেজমেন্ট করলাম, এতে আমরা কেন ফল পেলাম না? কিছু কিছু তথ্য আসছে, আপনার ধারণা কি কেন? আচ্ছা জি, কিছু এখানে তো আমি পুরোপুরি ডেফিনিট কনক্লুশন এখন দিতে পারছি না, দেওয়া উচিত হবে না, কারণ হচ্ছে 9 তারিখে হচ্ছে যে মিটিং এর পরে এখানে আউটকামের উপর হবে, এবং আমাদের ফাইন্যান্স
বা অর্থ উপদেষ্টা, যিনি একজন এখানে সম্মানিত এখানে অর্থনীতিবিদ, উনি বলছেন যে এটা ডেফিনেট না, এবং ট্রাম্পের চিঠিতে আছে যে এটা সাবজেক্ট টু নেগোসিয়েশন। তো লাস্ট সেকেন্ডে যদি কোনো একটা এগ্রিমেন্ট রিচ হয় তাহলে তো আমার দেশের জন্য ভালো, যদি শুল্কের হারটা কমে আসে। এখন কিন্তু এর মধ্যে প্রশ্ন আছে, একটা দুইটা তিনটা করে বলি। প্রথম, যেটা আমি এখানে নিউজ পেপার মিডিয়া থেকে দেখলাম, যে খুব আশ্চর্যের বিষয় যে রেডিমেড গার্মেন্টসের সবাই কিন্তু হচ্ছে বেসরকারি উদ্যোক্তা, বিজিএমইএ, বিকেএমইএ, এরা সবাই, এবং তারা কিন্তু বহু বছরের ধরে যুক্তরাষ্ট্রের বাজারের সাথে, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা বা লেজিসলেটরদের সাথে, তাদের সাথে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্কিং আইডিয়া আছে। আমার যতদূর মনে পড়ছে এখানে কিন্তু এই প্রতিনিধি দলে আমার ব্যবসায়িক প্রতিনিধিদের কাউকে, এবং বিশেষত রেডিমেড গার্মেন্টস থেকে কেউ কিন্তু এখানে যায় নাই। এক, এটা যদি হয়ে থাকে, সত্য যদি হয়ে থাকে, তাহলে এটা তো বড় একটা গ্যাপ, বড় একটা ব্যত্যয় ঘটেছে। কেন প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট, বেসরকারি খাত ছাড়া এখানে যদি না হয়, এটা কিন্তু হচ্ছে সিস্টেম্যাটিক। মানে এটা কি দেখাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের বেসরকারি খাত বা প্রাইভেট সেক্টরের বা ব্যবসায়ী মহলের মধ্যে এই যে টানপোড়েনটা আছে, এটা কিন্তু এখনো রিজলভ হয় নাই, এবং দেশের এই ক্রাইসিসের মধ্যে এটা কিন্তু এটা সলভ করা হয়নি। 2 নম্বর, কমার্স মিনিস্ট্রিকে বলা হয়েছিল, এটা হচ্ছে যে আমি এখানে দেখলাম যে বিজিএমই থেকে এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধি দল থেকে, যে লবিস্ট নিয়োগ করার জন্য। কেন যুক্তরাষ্ট্রে আপনি নিশ্চয়ই জানেন মতি ভাই, যে লবিস্ট ফার্মরা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে কিংবা ক্যাপিটাল হিলে ওরা যথেষ্ট প্রভাব খাটায়। তো ওদেরকে দিয়ে, এবং ওরা খুব পটু এখানে হচ্ছে যে পলিসি ড্রাফটিং, পলিসি ইনফ্লুয়েন্সিং করার জন্য। ভিয়েতনামও করেছে, ইন্ডিয়াও করেছে, এবং অন্যান্য দেশে যারা আছে মানে এখানে হচ্ছে সাউথ কোরিয়াও করেছে, জাপানও করেছে। সুযোগ সুবিধা কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কিন্তু সবাই নিয়োগ করেছে। যতদূর আমরা দেখি যেখানে হচ্ছে যে সরকার থেকে নাকি এখানে বলা হয়েছে যে ওরা লবিস্ট নিয়োগ করবে না। তাহলে কি বেনিফিট পেলাম? আমি তো আপাত দৃষ্টিতে তো আমরা তো 2% যদি মিয়ানমার যে গৃহযুদ্ধের এখানে আছে, গৃহযুদ্ধের এখানে হচ্ছে দেশটা প্রায় ভেঙে পড়ে যাচ্ছে, তারা যদি 4% শুল্ক যদি কমাতে পারে, আমরা মাত্র আমাদের একটা স্ট্যাবলিশড একটা সরকার আছে, আমাদের একটা স্থিতিশীল একটা মানে এখানে একটা হচ্ছে যে আমরা দেশ আছে, ওয়ার্কিং স্টেট আছে, সেই দেশে এখানে মাত্র 2% এখানে হচ্ছে মাত্র শুল্ক কমেছে। এটা কিন্তু আমার কাছে হচ্ছে বেশ, এটা হচ্ছে পীড়াদায়ক। এবং তার সাথে হচ্ছে যে আমার হচ্ছে যে যখন আমি বিপদে পড়ি, তখন তো আমাকে হচ্ছে যে যেটা সলিউশন সেটাই ইউজ করতে হবে। এবং যারা ওখানে সমালোচকরা যেটা বলছেন, তারা বলছেন যে আমরা কি তাইলে যুক্তরাষ্ট্র থেকে আমরা চীনের দিকে ঝুঁকে পড়লাম কিনা। আচ্ছা, এটাও আরেকটা, আপনি খুব থ্যাংক ইউ ফর ফ্ল্যাগিং দিস। আমি যখন যুক্তরাষ্ট্রের সাথে একটা ক্রিটিক্যাল নেগোসিয়েশন করছি, এবং আপনি দেখুন এটার সাথে আমি ভিয়েতনামের কথাটাও বলবো, ভিয়েতনামকে ওরা 45% থেকে 20% শুল্ক দিয়ে দিয়েছে, কিন্তু তার সাথে সাথে আবার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে চীনা যদি কোনো পণ্য ভিয়েতনামের থ্রু দিয়ে, যেটাকে আমরা ট্রান্সশিপমেন্ট বলি, মানে হচ্ছে লেবেলিং বা চেঞ্জ করে ভিয়েতনামিজ লেবেল দিয়ে যদি যুক্তরাষ্ট্রের শুল্ক যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের ওই ভিয়েতনামের সকল পণ্যের উপর 40% এখানে আবার করে নতুন করে ট্যারিফ দেওয়া হবে। তারপরে চীনের, এবং কিছুদিন আগে আপনি বলেছেন যে 2 দিন আগে ট্রাম্প আবার এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে তার ট্রুথ সোশ্যাল যে প্ল্যাটফর্মটা আছে, তার নিজস্ব টুইটার, তো সেখানে সে বলেছেন যে এখানে হচ্ছে যে ব্রিক্স দেশে, যেখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্র বিরোধী একটা অ্যালাইনমেন্ট, এবং এই দেশের সাথে যদি যে ব্রিক্সের সাথে যদি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকার যে অর্গানাইজেশনটা, আরো অনেকগুলো দেশ এখন যোগদান করেছে, সৌদি আরেবিয়া, ইথিওপিয়া, ইউএই এন্ড অল দ্যাট। তো এই যারা হচ্ছে যে ব্রিক্সের সাথে যদি তাদের পলিসি যদি কোঅর্ডিনেট করে, তাহলে যুক্তরাষ্ট্র তারপর 10% ট্যারিফ দিবে। এটা হচ্ছে কনটেক্সট। আপনি যখন জানেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার সবচেয়ে বড় বৃহৎ হচ্ছে রপ্তানি বাজার, এবং তার সাথে কিন্তু আপনার খুব সেন্সিটিভ, আপনার কিন্তু এখানে হচ্ছে ব্যবসার, এখানে হচ্ছে যে আপনার নেগোসিয়েশন হচ্ছে, বাণিজ্যের নেগোসিয়েশন হচ্ছে, এই সময় আপনি তাহলে কেন এখানে হচ্ছে হঠাৎ করে আপনি চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ ট্রাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট করার প্রথম দিকে আপনি চেষ্টা করলেন, পরের দিকে তো বাংলাদেশ সরকার পিছিয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি দেখেন, আমরা তো বুঝতে পারছি, ঠিক হোক বেঠিক হোক, যুক্তরাষ্ট্র হচ্ছে অনলি সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এখন ওরা যদি, এবং ওদের উপরে আমাদের হচ্ছে আমাদের অর্থনীতি নির্ভরশীল, শুধু প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে, কেন আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB
প্রত্যেকটা এখানে হচ্ছে যে ইনস্টিটিউশনের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব আছে, তাহলে আপনি ওই সময় কেন আপনি হচ্ছে এইরকম একটা, এটা আমি বলবো যে ব্যালেন্সিং অ্যাক্ট করার জন্য, আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার, আপনার একটা ফিক্সড ম্যান্ডেট তো নাই, আপনার একটা লিমিটেড আপনার টাইম পিরিয়ড আছে, তখন আপনি এরকম ট্রাইলেটারাল এগ্রিমেন্ট প্রথমে করতে গেলেন, তারপর আপনি আবার পিছিয়ে আসলেন। এখন একসাথে কি হলো, যুক্তরাষ্ট্র এখানে আপনি খুশি করতে পারলেন না, এবং বরঞ্চ চীনকে যাকে আপনি খুশি করতে গেছিলেন তারাও আপনার উপর কুপিত হলো, যেটা অনেকটা শেখ হাসিনার সরকারের শেষের দিকে যখন হচ্ছে ভারত আর চীনকে হচ্ছে ব্যালেন্স করার সময়, যে এখানে মাঝখানে হচ্ছে না চীনকেও সামলাতে পারলো না ভারতকে সামলাতে পারলো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, শুধু একটা কথা বলে এখানে এটি টানি, আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা শুনলাম যে ইলন মাস্কের যে এখানে হচ্ছে যে স্টারলিংক নিয়ে আসলে, আর তখন তো উনি হচ্ছে ডজের এখানে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এখানে হচ্ছে হেড ছিলেন, কর্তাধর্তা ব্যক্তি যার বলা হয়, তো সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক। তো স্টারলিংককে নিয়ে আসলে তাহলে আমরা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের কাছে সুবিধা পাবো। এখন বিধি বাম, আমি যদি বলি হচ্ছে যে এক, স্টারলিংক এখানে আসার পর এটা ইনস্টলেশন কস্ট এতটাই এক্সপেন্সিভ, এতটাই হচ্ছে যে এটা হচ্ছে যে মানে খরচেলে একটা জিনিস, যে এটা হচ্ছে খুব বেশি লোক আমরা অ্যাফোর্ড করতে পারি না। আর দুই, এখন হচ্ছে যে ইলন মাস্কই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, এবং সে এখন হচ্ছে তার তো পজিশন ছেড়েই দিয়েছে, নিজে একটা দল ঘোষণা করে সে পার্টি ফরমেশন করেছে, যেটা বলেছে সে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে যারা সমর্থন করে, যেসব সেনেটর এবং কংগ্রেসম্যান তাদেরকে সে হারাবে, তো এখানে হচ্ছে তার ফান্ডিং দিয়ে। তো এখন হচ্ছে যে ইলন মাস্কের স্টারলিংক হচ্ছে এখন এক প্রকারের লায়াবিলিটি বাংলাদেশের গলায়। তো আপনি দেখুন এটা হচ্ছে কি কোঅর্ডিনেটেড স্ট্র্যাটেজি থাকার অভাব। আমি বলছি না যে অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকতো, অন্য কোনো সরকার, রং ডিপ্লোমেসি আসলে এটাতে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে নিজার ডিপ্লোমেসি, যে আপনি একটা নিজার ডিপ্লোমেসি মানে কি, আপনি কোনো লং টার্ম কোনো চিন্তা না করে আপনি এটা হুট করে রিয়্যাক্ট করছেন, তারপর কনসিকুয়েন্স একটা হয়ে গেলে, একটা পরিণতি হয়ে গেলে ওটাকে আবার কভার আপ করার জন্য আরেকটা করছেন, আপনার কোঅর্ডিনেটেড স্ট্র্যাটেজি নাই। এবং এটা একটা সমস্যা বা দুর্বলতা অন্তর্বর্তীকালীন সরকারের, যে যেহেতু ওদের মেয়াদটা হচ্ছে নিশ্চিত না, তার জন্য কিন্তু কোনো এখানে কিন্তু আপনি ফরেন পলিসি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, বা আপনি যদি বলেন যে সিকিউরিটি আপনি অ্যাফেয়ার্স বলেন, বা আপনি অর্থনীতির যে ওয়াইডার অ্যাসপেক্ট বলুন, কোনোটাতে কিন্তু একটা বড় ওভার আর্চিং কিন্তু একটা পলিসি ওরা দিতে পারে না। এই মুহূর্তে কি মানে পোশাক রপ্তানিতে কোনো বড় ধরনের প্রভাব পড়বে? এখন একটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে পড়বে, আমি আপনাকে যেটা খুব সোজাভাবে বলছি, কেননা ট্যারিফটা কে দিচ্ছে? যুক্তরাষ্ট্রের এখানে হচ্ছে যে আম জনতা, যারা হচ্ছে আমাদের এই সস্তা রপ্তানি ও মধ্যম দামের এখানে হচ্ছে যে টি শার্ট, জিন্স ইত্যাদি কিনছে। এবং আপাতত একটা হচ্ছে যে কস্ট শেয়ারিং এগ্রিমেন্ট আছে, যে কিছু সাপ্লায়ার, কিছু ম্যানুফ্যাকচারার, কিছু ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার এবং কিছু রিটেলার, ওরা সবাই হচ্ছে কস্টটাকে ওরা হচ্ছে নিজেদের মধ্যে শেয়ার করছে। এবং এখন যদিও বা এখন ভারতের কিন্তু হচ্ছে নেগোসিয়েশন চলছে যুক্তরাষ্ট্রের সাথে, যদি ওদের ট্যারিফটা যদি সিগনিফিকেন্টলি কমেও যায়, আপাতত দৃষ্টিতে 1-2 বছরের মধ্যে ভারত আমাদের এই যুক্তরাষ্ট্রের বাজারটা ধরতে পারবে না, কেন আমাদের হচ্ছে কি ইকোনমিক্স অফ স্কেল আছে এবং ভারতের উৎপাদন খরচ বেশি। ইথিওপিয়া এবং মিয়ানমারের সুযোগ ছিল, কেন ওরা হচ্ছে, কিন্তু ওদের হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে এবং দক্ষ এখানে শ্রমিকের অভাব আছে। এবং ভিয়েতনামেও যেহেতু এই ট্রান্সশিপমেন্টের সমস্যা আছে, তার জন্য ভিয়েতনামেও যে খুব বেশি এখানে বিনিয়োগকারী আসবে রেডিমেড গার্মেন্টসে, ওটা না। এবং আমাদের রেডিমেড, কিন্তু মানে বার্মাতে মানে মিয়ানমারে কেন এই সুযোগটা দিল আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে বার্মাতে যুক্তরাষ্ট্রের একটা ফুটহোল্ড ওরা করতে চাচ্ছে। এবং এটা আমরা বহুবার শুনেছি, যে এভাবে আপনি দেখুন যে বার্মা অ্যাক্টের ব্যাপারে যখন বলা হয়েছে, বা আপনি যখন হঠাৎ করে আমরা শুনলাম হচ্ছে যে রোহিঙ্গা হিউম্যানিটেরিয়ান করিডোর বলুন, বা হচ্ছে এখন থাইল্যান্ডের কাছে হচ্ছে কারেন্টদের এখানে যেখানে স্টেটটা এখানে আছে এইসব, এবং হচ্ছে রেয়ার আর্থ মেটালস যেগুলো আছে, রেয়ার আর্থ মেটালস যেগুলো হচ্ছে আপনার মোবাইল ফোন, তারপর আপনার মাইক্রোওয়েভ, সেমিকন্ডাক্টর, যেগুলো সবগুলোর জন্য খুব মানে হচ্ছে এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট। মিয়ানমারে কিন্তু যথেষ্ট অ্যামাউন্ট রেয়ার আর্থ মেটালস আছে, এবং চায়না যেহেতু বিশ্বের সবচেয়ে বেশি রেয়ার আর্থ মেটালসের স্টক আছে, এটা আপাতত যুক্তরাষ্ট্রে কোনো সরবরাহ করছে না, বাট রেগুলেট করছে। তো যুক্তরাষ্ট্র এখন হন্য হয়ে গেছে রেয়ার আর্থ মেটালস অন্যান্য জায়গা থেকে পাওয়ার জন্য, এবং এর জন্য মিয়ানমার বা বার্মা হয়ে গেছে হচ্ছে রেয়ার আর্থ মেটালস পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিতে মোর ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেটা রাখাইন স্টেটে ওদের হচ্ছে চিয়াকপুর, ওখানে ওদের হচ্ছে যে
ওই চীনের হচ্ছে অনেক বড় এখানে হচ্ছে তেল এবং হচ্ছে গ্যাসের কানেকশন আছে। তো এইটাও হচ্ছে এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা টার্গেটের মধ্যে আছে। তো ভূ রাজনৈতিক কারণে, ভূ অর্থনৈতিক কারণে, কৌশলগত কারণে আপনার মিয়ানমার হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে প্রাধান্য পাচ্ছে। কিন্তু আমরা কিন্তু তার মানে কনভার্সলি যদি বলি, আমরা কিন্তু আমাদের যে গুরুত্বটা, আমরা মুখে মুখে আমি নিজেকে বললাম আমি দুনিয়ার সবকিছু জানি, উনি সবকিছু জানে, এটা হলে হবে না। আমরা কিন্তু আমাদের ভূ রাজনৈতিক গুরুত্ব বা ভূ অর্থনৈতিক গুরুত্ব বা এই যে আমাদের যে জিও স্ট্র্যাটেজিক যে লোকেশন, এটা কিন্তু আমরা সেল করতে পারছি না। এটাই এখনই তো প্রশ্ন আসছে যে আসলে যে এই যে ডিপ্লোমেসি চলছে, এই ডিপ্লোমেসি দিয়ে কিন্তু আপনি ম্যাচ করতে পারবেন। আমাদের তো একজন ইন্টারন্যাশনাল ট্রেড রিপ্রেজেন্টেটিভও আছে। তো আমার এখন খুব বিনয়ের সাথে বলতে হচ্ছে, তো আমরা যে এই যে স্পেশাল পজিশনগুলো করেছি এবং আমি ধরে নিলাম ওনারা দক্ষ, কিন্তু আমরা কি ওনাদেরকে আমরা ইউজ করতে পারছি? ইউজ না করার কারণ কি? তারা তো নিজেরাও তো চেষ্টা করে, তারা তো ওই সিস্টেমের মধ্যেই কাজ করেছে এতকাল। তো তাই তো শুনেছিলাম যে এখানে হচ্ছে এত বছর এখানে হচ্ছে আন্তর্জাতিক মহলে থেকেছে, তাদের অভিজ্ঞতা আছে, তাহলে তারা ডেলিভার করতে পারছে না, নাহলে ওরা হয়তো ডেলিভার করতে দিচ্ছে না, যেটাই হোক। এবং সবচেয়ে বাজে ব্যাপারটা হচ্ছে অনেকে বলছেন যে এই সিদ্ধান্তটা রাজনৈতিক। রাজনৈতিক নাকি না আমি বলবো না, কিন্তু একটা জিনিস আমাকে একটু চিন্তা দেয় যে প্রথম 14টা দেশ মধ্যে কিন্তু হচ্ছে বাংলাদেশ একটা। অ্যালফাবেটিক্যালি হলে কিন্তু জাপান পড়ে না ওর মধ্যে। আমি যদি বলি এ বি সি ডি পড়লে এখানে প্রথম 14টা দেশে যে চিঠি পেয়েছে এর মধ্যে বাংলাদেশ আছে। এবং বাংলাদেশের ব্যবসা ঘাটতি কিন্তু বা বাণিজ্য ঘাটতি মাত্র $6.2 বিলিয়ন। এই যে সাউথ কোরিয়া, জাপান, কাজাকিস্তান যেসব দেশের কাছে, ভিয়েতনাম বা লাওস এগুলো আছে, তাদের সাথে কিন্তু আমি বুঝি যে যুক্তরাষ্ট্রে একটা ইন্টারেস্ট আছে, যুক্তরাষ্ট্রে আরো বড় ব্যবসার এখানে একটা ভলিউম আছে, ভবিষ্যতে বিনিয়োগ করতে চায়। তো বাংলাদেশের মধ্যে পড়াতে হচ্ছে যে এটা হচ্ছে যে বেশিটা আমাদেরকে এক ধরনের, আমি বলবো যে এটা হচ্ছে আপনার চিন্তার খোরাক যোগায়। আর আরেকটা কথা বলবো যে আমি যদি একটা টানি যে এখন আপাতত আনরিলেটেড হতে পারে, কিন্তু কিছুদিন আগে ইকোনমিস্ট ম্যাগাজিন, এবং আমি সবসময় বলবো যে 2 থেকে 3টা ম্যাগাজিন আছে পশ্চিমা বিশ্বে, যদি আপনি হাল হাকিকত বুঝতে চান বা ওনাদের যে পশ্চিমা যে এখানে হচ্ছে নীতি প্রণেতারা যে কিরকম চিন্তা করছেন, এর মধ্যে একটা হচ্ছে ইকোনমিস্ট, একটা হচ্ছে ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য থেকে, এবং কিছু অংশে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল। ইকোনমিক্সে একটা আর্টিকেল যেটা বার হলো, সেখানে কিন্তু ওরা বলেছিল যে আওয়ামী লীগকে এখানে নিষিদ্ধ করাটা কি ঠিক হয়েছে নাকি সরকার, এবং তাদের হচ্ছে মতামত হচ্ছে যে, এবং আমরা ভুলে চলবে না শেখ হাসিনার স্বৈরশাসনে কিন্তু সবচেয়ে বড় সমালোচক ছিল হচ্ছে ইকোনমিক্স ম্যাগাজিন বহু বছর ধরে, এবং আওয়ামী লীগের অনেক নেতারা ইকোনমিক্সের লেখাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, বলছে লবিস্ট নিয়োগ করে লেখা হচ্ছে। ওরা কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়তোবা মানে বুদ্ধিমত্তার পরিচয় নয়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে যে আপাতত যে ওদের যে পোটেনশিয়াল ছিল সেরকম ওরা হচ্ছে পারফর্ম করতে পারছে না, এবং নির্বাচনটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো। ইফ আই ক্যান রিমেম্বার হোয়াট আই সেড, এটাও মনে হয় এক ধরনের একটা সংকেত দেওয়া হচ্ছে। হাতে সময় নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।